শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। ইউনিয়ন ব্যাংক থেকে 28,000 কোটি টাকা লুটে নিয়েছে এস আলম গ্রুপ, এমন তথ্য দিয়েছেন ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের ডাকে 5 ইসলামী ব্যাংক একীভূতকরণ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। যাদের নামে এসব ঋণ নেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। বলেন, আমানতকারীদের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মেনে নেবে তার ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি, মালিকপক্ষের স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাবের কারণে সংকটে রয়েছে দেশের ব্যাংক খাত। বিশেষ করে শরিয়া ভিত্তিক কিছু ব্যাংকের স্বতন্ত্রভাবে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক। এমন বাস্তবতায় 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করে একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করতে চায় বাংলাদেশ ব্যাংক। গেল রোববার থেকে চলছে ব্যাংকগুলোর চেয়ারম্যান এমডিদের সাথে বৈঠক। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংকে বৈঠকে যোগ দেন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এমডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বিগত দিনে ব্যাপক আর্থিক অনিয়ম হয় তার ব্যাংকে। জানান, লুট হয়েছে 28,000 কোটি টাকা। আপনারা সবাই জানেন যে এই ব্যাংকটা হলো এস আলম সংক্রান্ত। এখানে প্রায় 92% যে টাকা যেভাবে আপনার ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে। এস আলমের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নেওয়া, এটা এখন প্রায় 28,000 কোটি টাকার মতো দাঁড়িয়েছে। ধরুন নেট অফ করলেও 26,000 কোটি টাকার কম না। এটা শুধু ওনার কাছে পাওয়া না। আমানতকারীদের দুশ্চিন্তার কারণ নেই উল্লেখ করে ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গ্রাহকদের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। মার্জার হইতে পারে, অ্যামালগামেশন হইতে পারে, রিকনস্ট্রাকশন হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। যে আমরা তো আমাদের সাথে দ্বিমত পোষণ করতে পারি না। ডিপোজিটরের টাকা আমরা সংরক্ষণ করতে হবে, তাদের দাবি মেটাতে হবে। আমরা তাদেরকে এটাই বলতে চেয়েছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, কারণ সবসময় ডিপোজিটররা তাদের টাকা নেওয়ার জন্য আসে। আমরা তাদেরকে সবসময় অনার করতে পারছি না। এদিন বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠকে বসে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এমডি সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। একীভূতকরণের এই আলোচনায় বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গেও বসার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, রিপোর্টে যেমনটি শুনছিলাম যে আজ গ্লোবাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক হওয়ার কথা এবং সেটি হয়েছে এবং গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান এই মুহূর্তে কথা বলছেন বাংলাদেশ ব্যাংক চত্বরে। আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। স্যার, আমার এটা শোনা দরকার। সুনির্দিষ্ট প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংককে একীভূত করার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আপনাদেরকে সেই একীভূতকরণ প্রক্রিয়ায় আসার জন্য বাংলাদেশ ব্যাংক প্রস্তাব দিয়েছে কিনা এবং আপনারা সেখানে সম্মতি দিয়েছেন কিনা? আমরা যে কোনো একটা রেজুলেশনে সম্মতি দিয়েছি। যদি ক্যাপিটালাইজ করেন, সরকার টাকা দেন বা সেন্ট্রাল ব্যাংক টাকা দেন, তাহলে এককভাবে আমরা স্ট্যান্ড অ্যালোন দাঁড়াতে পারবো কিনা সেটা তুলে ধরা হয়েছে। এখন বিচার বিবেচনাটা ওনারা করবেন। এখানে যে রিজলিউশন সেটার সঙ্গে আমরা একমত। সেটা কি মার্জার না অ্যাকুইজিশন নাকি রিক্যাপিটালাইজেশন না অন্য কোনো কিছু, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তবে আপনারা নিশ্চিন্ত থাকেন, আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবে না, চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হবে না এবং এই ব্যাংকগুলো চালানোর জন্য সরকার, বাংলাদেশ ব্যাংক মিলে এই আমানতকারীদের জন্য এই স্বার্থে এই কাজগুলো করবে। স্যার, আমার শেষ কোশ্চেন স্যার। অডিট রিপোর্ট করেছে আপনাদের বাংলাদেশ ব্যাংকের ফরেনসিক রিপোর্ট, বিদেশ থেকে যারা এসছে, এই অডিট রিপোর্টে কি এসছে? আমরা গত 2 দিন দেখেছি এস আলম কোথাও থেকে 38,000 কোটি, কোথাও থেকে 28,000 কোটি। আপনাদের রিপোর্টগুলো মানে আপনাদের ব্যাংক থেকে কত টাকা লুট হয়েছে? আমাদের ব্যাংকটি ছোট সাইজের ব্যাংক, আমাদের এখান থেকে 12,000 কোটি টাকার বেশি এখান থেকে ওই গ্রুপের হাতে চলে গেছে। তো ফলে সেগুলো এখন ক্লাসিফাইড, সেগুলো আদায়ের জন্য আমাদের যা কার্যক্রম আমরা ওটারও একটা ব্যাখ্যা দিয়েছি, সেটা বিস্তারিত এখন বলছি না। বাট আমরা আমাদের যা কাজ 1 বছরে যা করার ওইটুকু করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আশা করি সন্তুষ্ট। আর আমাদের যে মিটিং, এই মিটিংয়ের ব্যাপারে আমরাও সন্তুষ্ট। না, আমাদের আমানত খুব বেশি কমে নাই। আমাদের আমানত 1,1200 কোটি টাকা কমেছে। আমরা নতুন কিছু আমানত আবার পাচ্ছিও। আর গ্রুপের লোন প্রায় 85%। এর বেশি হবে। হ্যাঁ, কোনো সময়সীমা দিয়েছে বাংলাদেশ? এটা কি তাদের নামে নাকি
সময়সীমা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা নির্ভর করবে সরকারের সঙ্গে এখন বাংলাদেশ ব্যাংকের সমঝোতাটা হবে। আজকের মিটিংয়ের পরে এটা সামারি করে ওনারা নিশ্চয়ই ওখানে যাবেন, তখন গভর্নমেন্ট থেকে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে যেটা আছে ওটা অ্যাওয়েটিং, কোনো টাইম ফ্রেম দেওয়া হয়নি। স্যার 12,000 দ্রুত কোটি টাকা তো বেনামে নিচ্ছে, তাই না স্যার, নাকি নামেই? সব তো আর নামে না, এটা বেনামে। নামে তো বেনামে অবশ্যই বলবো। আমরা বলবো ফিকটিশাস। জামানত কেমন আছে স্যার এই 12,000? হ্যাঁ, জামানতের পরিমাণ এটা 25% হবে বলে আমার মনে হয় না বর্তমান ভ্যালুতে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ব্যাংকটাই ছোট, টোটাল লোন আমাদের এখন ইন্টারেস্ট সহ 14,000 কোটি। তারা হয়তো এত টাকা নেয় নাই, কারণ গত 1-2 বছরও তো ইন্টারেস্ট অ্যাপ্লাইড হয়েছে, সেগুলো সহ এখন 14,000 কোটি, আর ডিপোজিট হচ্ছে 12,500-13,000 কোটি টাকা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাই। ভাই ছবি নেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। দর্শক, গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ব্রিফ করছিলেন, আমরা সেখানে ছিলাম। এই মুহূর্তে আমরা আলোচনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব তৌফিক। আপনার কাছ থেকে শুরুতেই যেটি জানতে চাইবো যে এই যে প্রক্রিয়া চলছে, এটি অবশ্যই আর্থিক খাতের যে সংস্কার প্রক্রিয়া তারই একটি অংশ, যেখানে আসলে এখন পর্যন্ত যে 5 ব্যাংকের সাথে বসা হয়েছে তার মধ্যে এক্সিম ব্যাংক আসলে কেন্দ্রীয় ব্যাংকের যে প্রস্তাব সেখানে তারা এখন পর্যন্ত সাড়া দেয়নি, অর্থাৎ তারা বলছে যে তারা নিজেরা এখনও সিদ্ধান্তে যেতে পারছে না যে তারা আসলে একীভূত হবে কিনা, অর্থাৎ তারা আসলে বাইরে থাকতে চায়। এক্সিম ব্যাংকের জায়গাটা একটু যদি আপনি স্পেসিফিক্যালি বলেন যে তাদের আসলে যে সক্ষমতা আছে সেই জায়গাটা কি তারা এইখান থেকে বের হয়ে মানে আলাদাভাবে স্বতন্ত্রভাবে কি তারা আসলে ব্যাংক চালাতে পারবে? ব্যাংক তো আসলে একজন ওনারের আন্ডারে ছিল, এস আলম, তো সেই সবগুলোকে আসলে আপনার এক্সপ্লয়েট করেছে। কিন্তু এক্সিম ব্যাংক ওয়াজ নট রিয়েলি ওন বাই এস আলম, সেই জন্য এক্সিম ব্যাংক ইজ ডিফারেন্ট। অ্যান্ড মোর ওভার ফরেন্সিক ইনভেস্টিগেশনে, ফরেন্সিক অ্যাকাউন্টিং এর পরে যেটা আমরা দেখতে পেলাম যে অন্যান্য ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি তো 90%-এর উপরই খারাপ, কিন্তু এক্সিম ব্যাংকেরটা অতটা খারাপ না। আর এক্সিম ব্যাংকের খারাপ হওয়ার পিছনে মানে তাদের তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন, আরও কয়েকজন ডিরেক্টর, দেওয়ার মেনলি রেসপন্সিবল। তো যাই হোক, এক্সিম ব্যাংকটা এবং এক্সিম ব্যাংকের ইদানিংকালও আমরা দেখছি যে ওর নতুন ডিপোজিট আসছে, আবার কিছু কিছু লোন তারা রিকভারও করছে, এবং তাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাও ভালো হচ্ছে। এই সমস্ত কারণে আমরা ভেবেছিলাম এক্সিম ব্যাংকটা একটু ডিফারেন্ট, এবং এটাকে অন্যগুলোর সাথে মার্চ করাটা ঠিক হবে না, কারণ অন্য 4টাই সরিয়া ভিত্তিক ব্যাংক একই ওনারের আন্ডারে ছিল, এবং সেগুলো উনি নিজের মতো করে ওই সমস্ত ব্যাংকগুলোকে নিজের ব্যবসার মতো করে এগুলো উনি এক্সপ্লয়েট করেছে। তো সেই জন্য এক্সিম ব্যাংকটাকে আমরা আলাদা রাখতে মানে বলেছিলাম। জি, তো এই ক্ষেত্রে মানে আপনারা পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে এক্সিম ব্যাংকও চাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হবে সেটি দেখার বিষয়। ওটা তো সেন্ট্রাল ব্যাংকের উপর ডিপেন্ড করে। সেন্ট্রাল ব্যাংকের উপর এখন যে নতুন অর্ডিন্যান্স হয়েছে সেখানে সেন্ট্রাল ব্যাংকের উপরে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। সেন্ট্রাল ব্যাংক যদি মনে করে কোনো একটা ডিস্ট্রেস ব্যাংক, কারণ আমরা তো সেন্ট্রাল ব্যাংকের ডেটাগুলো বা সেন্ট্রাল ব্যাংকের এক্সারসাইজগুলো দেখি নাই, তো সেন্ট্রাল ব্যাংক যদি মনে করে যে কোনো একটা ব্যাংকে আমাকে রিস্ট্রাকচার করা হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারে। এবং এই যে তার আগেও আপনার স্ক্রিনে আমরা যেগুলো শুনছিলাম, ওই যে অন্যান্য ব্যাংকের চেয়ারম্যানদের সাথে সেন্ট্রাল ব্যাংকের আলাপ আলোচনা, সেখানে কিন্তু অন্যান্য ব্যাংকের চেয়ারম্যানরাও বলছিলেন যে আমরা ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করার জন্য এগুলো আলাপ আলোচনা চালাচ্ছি, এবং কোনো ডিপোজিটর স্বার্থ, আপনার সব ডিপোজিটের স্বার্থ সংরক্ষিত হবে, সব কর্মচারীদের স্বার্থ সংরক্ষিত হবে। তো সেগুলো বিচার বিবেচনা করেই সেন্ট্রাল ব্যাংক এই আপনার কি বলে এই মার্জারের রাস্তায় আপনার এখন হাঁটছে, বা মার্জারের ব্যাপারে চিন্তা ভাবনা করছে। আমরা যদি দেখি বাংলাদেশের যে ইতিহাসে এর আগে যত মার্জার হয়েছে খুব বেশি আসলে সুখকর আমরা মানে ফলাফল দেখিনি। এখন একটি প্রশ্ন আসছে যে মার্জার করার পরে যে চ্যালেঞ্জগুলো আসবে,
সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে অনেকগুলো বিষয় সেখানে আসবে। আসলে এখন যারা কাজ করছেন, কর্মকর্তা আছেন, তাদের আসলে চাকরির নিশ্চয়তা থাকবে কিনা, সবার চাকরি থাকবে কিনা, ডিপোজিটরদের আপনি যেটি বলছিলেন যে আমানতের যারা ফেরত পাবে কিনা, অথবা যে ঋণগুলো আছে খেলাপি হয়েছে সেগুলোর দায় কে নিবে বা সেগুলো উদ্ধারের ব্যাপারে কি হবে, সব কিছু মিলে পরিচালনার একটা ব্যাপার আছে। সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে এই ব্যাংকগুলো মার্জারের পরে কি করণীয়, আসলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কি করণীয়, বা নতুন ব্যাংকে যারা দায়িত্ব নেবে তাদের আসলে কি করা দরকার এই ব্যাংকটাকে যাতে একটি ফাংশনাল এবং টেকসই করা যায়, আবারও যাতে কোনো ধরনের সংকটের মধ্যে না পড়ে? ওকে, আসলে এই ধরনের এক্সপেরিয়েন্স তো আমাদের নাই, গ্লোবাল এক্সপেরিয়েন্সও নাই। ইনফ্যাক্ট আসলে গ্লোবাল এক্সপেরিয়েন্স হচ্ছে একটা ভালো ব্যাংক হয়তো বা একটা খারাপ ব্যাংকে টেক ওভার করতে পারে, বা তার মার্কেট শেয়ার বাড়ানোর জন্য একটা ভালো ব্যাংক আরেকটা ভালো ব্যাংকের সাথে মার্জ হতে পারে। তো সবগুলো খারাপ ব্যাংক মিলে মার্জ করা, তারপর একটা নতুন এন্টিটি সৃষ্টি করা, সেগুলো ঘুরে দাঁড়াবে কিনা। সো দিস উড বি এন ইউনিক এক্সাম্পল ফর বাংলাদেশ, বুঝছেন? এটা বাংলাদেশের জন্য একটা আলাদা একটা এক্সাম্পল সৃষ্টি হবে। তবে আমি এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে যে আসলে সবগুলো দুর্বল ব্যাংক একসাথে মার্জার করে তারপরে এটা সবল হবে, এ ব্যাপারে আমার সন্দেহ আছে। তবে আমিও আশা করি, আমি অন্যদের মতো আমি আশা করি যে বাংলাদেশ ব্যাংকের এই প্রয়াস সফল হোক, কারণ সফল হলে ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষিত হবে, কর্মচারীদের স্বার্থ সংরক্ষিত হবে। তবে আমার কাছে মনে হয় না, কারণ এই যে দেখেন এতগুলো, এবং যখনই আপনি মার্জার প্রক্রিয়া গিয়েছেন বা এই প্রক্রিয়া যখন থেকে শুরু হয়েছে, যখন থেকে বাংলাদেশ ব্যাংক এগুলো নিয়ে কথাবার্তা বলা শুরু হয়েছে, তখন থেকে কিন্তু এই সমস্ত ব্যাংকগুলো থেকে টাকা উইথড্র করার একটা হিড়িক পড়ে গেছে, তাই না? এবং এখন তো একটা ব্যাংকও টাকা ফেরত দিতে পারছে না, যতই ওরা বলুক না কেন। এখন আমাদের কাছে আসছে আরো নতুন ডিপোজিট আসছে, এগুলো আমি বিশ্বাস করি না। আমার মতে, আমার ধারণা মতে নতুন ডিপোজিট তাদের কাছে যাচ্ছে না, পুরাতন ডিপোজিটররাই তাদের কাছ থেকে তাদের টাকা পয়সা উইথড্র করার চেষ্টা করছে। কেউ যদি 5 লাখ টাকার চেক দেয়, তাহলে তাকে বলতেছে আপনি 10,000 টাকা নেন, পরের দিন 5,000 টাকা নেন, এরকম ভাবে চলতেছে, তাই না? তো সুতরাং এই প্রক্রিয়া এইগুলো যখন আবার একটা নতুন আরেকটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, সবগুলো যখন একসাথে মার্জ হবে, তখন এবং ডেফিনেটলি আমার মনে হয় ডিপোজিটরদের মধ্যে কোনোভাবেই আস্থা ফিরে আসবে বলে আমার মনে হচ্ছে না। তারা তখন মনে করবে আচ্ছা ঠিক আছে, এইগুলো যখন এখন বাংলাদেশ ব্যাংক যেহেতু এইগুলোকে সাপোর্ট দিচ্ছে, চলো এই ফাঁকে আমরা তাড়াতাড়ি আমাদের ডিপোজিটগুলো আবার উইথড্র করে নিই, কারণ এইগুলোকে আর বিশ্বাস করা যায় না। তো তখন ডিপোজিট উইথড্রলে হিড়িক আরো বেশি পড়বে, এবং এইটা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ গভর্নমেন্ট এগুলোকে সামাল দিতে পারবে কিনা সেটাই আমার সন্দেহ লাগছে। তো সুতরাং আমার এই মার্জার প্রক্রিয়ার সাথে, কারণ এই ধরনের মার্জার প্রক্রিয়া তো আমরা কখনো দেখি নাই। তো সুতরাং এগুলো সম্বন্ধে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, এবং এগুলো কেমন রেজাল্ট দিবে সেগুলো এখনই বলা যাচ্ছে না। আশা করি মানে আমি অন্যদের মতো কি বলে আশা করি যে ওরা ভালো রেজাল্ট দিবে, তাই না? তো এই হচ্ছে আমার মতামত, কিন্তু আমি খুব একটা হোপফুল না। জি, আরেকটা বিষয় হচ্ছে যে যেসব এতগুলো এই যে এই শুধুমাত্র আমরা যদি এই 5 ব্যাংকের কথাই বলি, বা যেসব ব্যাংকগুলো এসালমের আওতায় ছিল, সেখান থেকে যে ধরনের কয়েক লাখ কোটি টাকা তারা বের করে নিয়ে গেছে, এই এত টাকা যে নিয়েছে, এইটি উদ্ধারের যে প্রক্রিয়া আমরা 1 বছরে আসলে সেভাবে দেখি না, এখন পর্যন্ত করা হয়নি। এবং আপনার কি মনে হয় যে এই টাকাগুলোর কিছু অংশ বা কতটা উদ্ধার করা যাবে, আদৌ করা যাবে কিনা, বা এসালমের বিরুদ্ধে এখন পর্যন্ত সেই ধরনের ব্যবস্থা নিতেও তো আমরা দেখছি না? এগুলো তো সবকিছু, এগুলো সম্বন্ধে আসলে কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না। আর এগুলো তো বললাম তো, আমাদের এই ধরনের কোনো এক্সপেরিয়েন্সও নাই যে এগুলো উদ্ধার করা যাবে কিনা, উদ্ধার করা গেলে কিভাবে উদ্ধার করা হবে। তবে আইন কানুনগুলো যা আছে, তো সেগুলো দেখে টেকে আমি খুব সন্দিহান এই পুরো ব্যাপারটা সম্বন্ধে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স বা গভর্নমেন্টের মেজার্স, বা গভর্নমেন্ট যে সমস্ত দেশে এই টাকা পয়সাগুলো পাচার হয়েছে ওই সমস্ত দেশের সাথে আলাপ আলোচনা করে একটা বাইলেটারাল প্রসেসের মাধ্যমে যদি এগুলা করা যায়, কিন্তু আন্তর্জাতিক আইন কানুনে এগুলা করাটা আমি জানি না, আমি কি জানি, আমার হয়তো এটা দুর্বলতা হতে পারে আমার লেখাপড়ার। তো আমার যথেষ্ট সন্দেহ আছে এগুলো উদ্ধার করার ব্যাপারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব তৌফিক আহমেদ চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে।
দর্শক, আমরা আলোচনা করেছিলাম ব্যাংকিং খাতের যে অস্থিরতা এবং যে মার্জার প্রক্রিয়া চলছে সেটির আসলে ভবিষ্যৎ কি সেটি নিয়ে আমরা আলোচনা করছি। ওদের সাথে ছিলেন বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে বাণিজ্য ও বন্ধুত্ব সম্প্রসারণ দ্বিপাক্ষিক বৈঠকে ভুটানের 7 সদস্য প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। সেখানে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা রবিউলকে, আমাদের সহকর্মী রবিউলকে এখনো পাইনি। আমরা আমাদের হাতে অন্যান্য সংবাদ আছে। প্লাস্টিক বর্জ্য ও সামুদ্রিক দূষণ মোকাবেলায় ক্লিনটেক অ্যাক্সিলারেট অ্যান্ড কমার্শিয়ালাইজেশন প্রোগ্রাম চালু করছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিটোর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন হবে। রয়্যাল নরওয়েজিয়ান অ্যাসেম্বলির সহায়তায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের কথা জানান SMEF এর চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বছরে 9,77,000 টন বর্জ্য তৈরি হয় প্রতি বছর, যার মাধ্যমে 1 লাখ টনের মতো পুনর্ব্যবহার করা যায়। বাকিটা পরিবেশের সাথে মিশে পরিবেশ দূষণ করছে। এমন 17টি একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। প্লাস্টিকের ব্যবহার বন্ধ হলে এর বিকল্প কি হবে সে বিষয়ে ধারণা তৈরিতে এই আয়োজন। বক্তারা বলেন, লক্ষ্য হলো 25 জন উদ্ভাবককে নিয়ে প্লাস্টিক বর্জ্য কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং পরিবেশ বান্ধব ব্যবসা গড়ে তোলা। এর মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা নয়, নতুন অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি হবে। রিডিউস রিসাইকেল ওই প্রজেক্টে নিয়ে কাজ করব। ধরেন রিডিউস মিন্স আমরা ওই সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা ডক্টর আব্দুল মোহাম্মদ বলছিলেন, ওইটা 17টা আইটেম হয়তো ওনারা ফেজে রেকমেন্ড করবেন, যেটা আমরা আলটিমেটলি হয়তো বন্ধ করে দিব এবং ওইটার অল্টারনেটিভগুলি নিয়ে আমরা হয়তো কাজ করব। তো এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ হবে এবং মনে হয় আমরা সবাই যদি রেসপন্সিবলি করতে পারি তাহলে আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জলবায়ুর জন্য এবং আমাদের সবার স্বাস্থ্যের জন্য এটা অনেক অনেক হেল্পফুল হবে আর কি। দর্শক, লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে বাণিজ্য ও বন্ধুত্ব সম্প্রসারণ দ্বিপাক্ষিক বৈঠকে ভুটানের 7 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। সেখানে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রবিউল, আপনি আমাদেরকে এই যে সফর হচ্ছে, এই সফরের বিস্তারিত জানাবেন। সেখানে কী কী কর্মসূচি পালিত হচ্ছে? বুড়িমারি স্থলবন্দর নিয়ে আসলে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে কোনো ধরনের চুক্তি হচ্ছে কিনা? ধন্যবাদ। আপনি জানেন যে বুড়িমারি স্থলবন্দরে দীর্ঘদিন সমস্যা রয়েছে, একটি ডলার সংকট অর্থাৎ হচ্ছে এবং ডলারের পরিমাণ বেশি। অন্যান্য স্থলবন্দরে কিন্তু $14 এলসি হলেও বুড়িমারি স্থলবন্দরে কিন্তু $16 কিন্তু হচ্ছে। এতে কিন্তু অনেকে বিপাকে পড়ছে এখানে আমদানিকারক এবং রপ্তানিকারকরা। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারত বাংলাদেশি কিছু পণ্য ভুটানের সাথে এবং বন্ধ করায় কিন্তু এখানে আরো বিপাকে পড়েছে এখানকার ব্যবসায়ীরা। পাশাপাশি আপনারা জানেন যে আজকে সকাল 11টায় কিন্তু ভুটানের 7 সদস্যের একটি টিম কিন্তু বুড়িমারি স্থলবন্দরে এসে কিন্তু তারা বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে বৈঠক করছে এবং এই বৈঠকে তারা কিন্তু ভুটান থেকে যে সরাসরি পাথর আমদানির জন্য বাংলাদেশে আসে তারা কিন্তু এটা জোরদার করছে। পাশাপাশি ডলারের মূল্য যাতে বৃদ্ধি না হয় সে বিষয়ে আলোচনা চলছে। আমরা স্থানীয় এবং একজন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রায়হান রশির সাথে কথা বলবো। আজকের বৈঠকটা কি চলছে একটু যদি বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের অ্যাসোসিয়েশনটি গত বছর 22 তারিখে আমাদের নতুন কমিটি গঠন হয়। তখন থেকেই আমরা তাদেরকে আমাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য ইনভাইট করেছিলাম। তো তারা আজকে সময় দিয়েছে, তারা 7 সদস্যের একটি টিম এসেছে এবং আমাদের 12 সদস্যের একটি টিম রয়েছে এখানে। তো কিভাবে আরো বিজনেসটাকে গতিশীল করা যায়, যেহেতু ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো, ব্যবসায়িক সম্পর্ক ভালো। পাশাপাশি আমাদের যে প্রবলেমগুলো আছে, স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা অন্য পোর্টের সাথে কম্পিটিশনে টিকতে পারছি না, সেই বিষয়েও তারা বলল। আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে, তো আমরা মিটিং শেষে আপনাদেরকে আপডেটটা দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে বুড়িমারি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রায়হান, তিনি বলছে যে আলোচনা চলছে, বৈঠক চলছে, পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে। এই ছিল বুড়িমারি স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ শাহাদাত। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দরে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে যেই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভুটানের যে প্রতিনিধি দল এসেছেন সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রবিউল ইসলাম।
দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা আরও একবার আলোচনায় যেতে চাই, তবে তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে। গ্যাস সংকট, অর্থাৎ বাংলাদেশে এখন গ্যাসের যে সংকট চলছে তার পেছনে আসলে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে গ্যাস চুরির যে ঘটনা। এটি নিয়ে আমাদের সহকর্মী নাইম আলজিকোর প্রতিবেদন 4 পর্বে ধারাবাহিক করেছে, তার আজকে 2য় পর্ব আমরা দেখতে চাই। আমি একটু বলতে চাই যে তিনি যেটি বলতে চাচ্ছেন যে ভয় আছে তাই দরজা বন্ধ করে চলছে কারখানা, অনেকে আবার অভিযানের ভয়ে কারখানায় রেখেছেন চোরাই পথ। বলছি অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর কথা। গ্যাসের মূল পাইপ ফুটো করে বিপজ্জনকভাবে পানির পাইপ দিয়ে নেওয়া হচ্ছে এসব গ্যাসের লাইন। নাইমএলজিকোর প্রতিবেদনে দেখবেন আজকে আসলে ঢাকার আশেপাশে এবং ঢাকার মধ্যেই যে অবৈধ সংযোগের মাধ্যমে ছোট ছোট কারখানা কীভাবে চলছে সেই চিত্র। বস্তির সাথে পাল্লা দিয়ে রাজধানী জুড়ে গড়ে ওঠা ছোট বড় ওয়াশিং কারখানাগুলো মেতেছে গ্যাস চুরির মহোৎসবে। বসতবাড়ির গ্যাস লাইন চুরি করে দেধারসে চলছে এসব কারখানার মেশিন। নিউজ 24 এর উপস্থিতি টের পেয়ে বন্ধ করে দেয় কারখানার কাজ, বিচ্ছিন্ন করে গ্যাসের সংযোগ। এই যে যেই সংযোগটি দেখছেন এটা আসলে এখানে বসানো ছিল, এখান থেকে সেই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে, যেটি হলো পাশের একটি প্লট থেকে গ্যাসের লাইন ফুটো করে পাইপের মাধ্যমে এই গ্যাসের সংযোগটি পুরোটা এখানে নিয়ে আসা হয়েছে। পানির পাইপ দিয়ে নেওয়া চোরাই পদ্ধতিতে গ্যাস সংযোগ নেওয়ার কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন তারা। মিথ্যা কথা বললেন কেন যে পানির এটা? এখনো মিথ্যা কথা বলতেছেন? কি ধরা খাওয়ার পরও মিথ্যা কথা বলতেছেন? এটা বলতেছি এখানে আমি দেখছি, এখানে দেখছি না, আমার কথা শুনুন, আমার কথা আমি বলতেছি এটা কোথা থেকে লাইন আছে আমি বলতে পারি না। ব্যবহার করেন বলছেন না, এটা ব্যবহার করেন পানি, যখন পানির সংকট হয় তখন এটা দিয়ে পানি দিয়ে ব্যবহার করেন। এটা কি পানির? বলেন এটা কি পানির? না। কি আছে? কিসের গন্ধ আসছে? গ্যাসের। এই ধরনের তালা আসলে বাহির থেকে মেরে দিয়ে ভেতরে পুরো দমে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এই দেলোয়ার ভাই, অভিযানের ভয়ে কারখানাগুলোর পেছনে রাখা হয়েছে চোরাই পথ। রাজধানীর ইস্টার্ন হাউজিং এর 56টি ওয়াশিং কারখানার চিত্র যেন একই। অনেকেই অকপটে স্বীকার করেন গ্যাস চুরির কথা। সংযোগ আছে কিন্তু আমাদের সিলিন্ডারও চলে আসলে ওইভাবে পারমিশন পাই না। বিশেষজ্ঞরা বলছেন সংস্থাগুলোর দুর্নীতি, উদাসীনতা ও জবাবদিহিতার অভাবেই দিন দিন বাড়ছে গ্যাস চুরির প্রবণতা। সেই গ্যাস সংযোগ কখন এইরকম সংযোগ দেওয়া যায় যখন এইসব গ্যাস সংযোগ নজরদারির আওতায় থাকে না, যখন এইসব সংযোগগুলো অ্যালাউ করে ওই তিতাসেরই কর্মচারী কর্মকর্তারা, তখন আরও বেশি বেপরোয়া হয়ে। এমন চুরি বন্ধে পুলিশ, সিটি কর্পোরেশন, গ্যাস কোম্পানির নিয়মিত অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন তারা। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এমন একজন যুক্ত আছেন যিনি নিজে টেক্সটাইল খাতের ব্যবসায় দীর্ঘ বহু বছর ধরে ব্যবসা করছেন এবং অনেক দিন ধরেই তিনি এই গ্যাস চুরির ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তার সাথে আমরা কথা বলতে চাই। জনাব খোরশেদ আলম, বিটিএমের পরিচালক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আপনি আসলে সবসময় বলে থাকেন, আমি একটু জানতে চাই যে আসলে এই ধরনের ঢাকা শহরের ভেতরে কারখানাগুলো কিভাবে চলছে, কারা আসলে চালাচ্ছে এই কারখানাগুলো, আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমি অবশ্য কথাগুলো শুনেছি, কিন্তু ছবিটা দেখতে পারলে আমি খুব আনন্দিত হতাম যে জিনিসগুলো কারা বা কি করতেছে। সত্যিকার অর্থে দেখেন, আমাদের দেশে এই যে গ্যাস চুরির ব্যাপারটা আপনি জানেন, আমি আজকে 9টা বছর যাবৎ কথা বলতেছিলাম যে চুরি হচ্ছে, চোখের সামনে আমরা দেখতে পাই। হ্যাঁ, ধন্যবাদ, আপনি দেখাচ্ছেন, এটা আমরা দেখতে চাই। এই যে লাইনগুলা নিচ্ছে, এই লাইনগুলা কারা করতেছে, কারা এর সঙ্গে জড়িত। নিশ্চয়ই এখানে তিতাস গ্যাসের কোনো যারা লাইনম্যান বলেন বা যারা লাইন দিচ্ছেন এবং ইঞ্জিনিয়ার যারা আছেন, প্রতিটা জায়গায় যেসব এলাকা ভিত্তিক এই অফিসগুলো আছে তিতাস গ্যাসের, এই ওরে বাবা, এটা তো ওয়াশিং মেশিন, ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন। এইসব ওয়াশিং মেশিন তো অনেক গ্যাস লাগে।
এটার সঙ্গে বোধহয় ড্রায়ারও আছে, শুধু ওয়াশিং হইলে হবে না। এখানে কিন্তু আমি এগুলো সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে যে এক একটা মেশিনে এইগুলো ড্রায়ার গুলা কি পরিমাণে গ্যাস লাগে। তো এই যে ছবি দেখালেন আপনি, ধরেন এরকম যদি বাসার ভিতরে হয়ে থাকে, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এই জিনিসগুলা চোখের আড়ালে এত বড় ফ্যাক্টরি গুলা, এটা ছোট ফ্যাক্টরি নয়। একটা ওয়াশিং কারখানায় তাদের মনে করেন ডেইলি এখানে হয়তো 5 টন 10 টন তারা ওয়াশিং করতেছে কাপড় বা যেটি করুক। এই যে 10 টন করে করতেছে, দেখেন কতগুলা মেশিন, এগুলাতে কি পরিমাণ গ্যাস হয়েছে। যদি মনে করেন এরকম একটা মিলে মিনিমাম এটার আমার দৃষ্টিতে 1 মাসে এখানে বিল আসবে মিনিমাম মনে করেন আপনার 15 লক্ষ টাকা, একদম সর্বনিম্ন 15 লক্ষ টাকার বিল আসবে এই কটা মেশিন। তো এখন এরকম কয়টা পেয়েছে আমি জানি না, তবে আমি সর্বপ্রথম ধন্যবাদ দিব আপনার যে প্রতিনিধি কষ্ট করে গিয়ে এই জিনিসটা আমাদের দেখাতে সক্ষম হয়েছেন। আমি মনে করি এই সময় নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা বা আমাদের মাননীয় পেট্রো বাংলার চেয়ারম্যান সাহেব, তিতাস গ্যাসের এমডি সাহেব হয়তো দেখতেছেন। তবে এই ধরনের চুরি যদি বন্ধ, আমরা যে বলতেছি যে কত পার্সেন্ট আমাদের চুরি হচ্ছে, দেখেন যে এই যে আমরা কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা বাসা বাড়ির মতো জায়গার ভিতরে এরকম ইন্ডাস্ট্রি করে তারা এই গ্যাসগুলো নিয়ে এইভাবে আপনার কাজ করতেছে অবৈধ লাইনে। এখন এই অবৈধ লাইনের জন্য আমাদের যেসব ইন্ডাস্ট্রি গুলা এক্সপোর্টের জন্য বলেন বা আমাদের লোকাল ইন্ডাস্ট্রির জন্য যে দরকার, আমরা কিন্তু গ্যাসের জন্য বহু সাফার করেছি। এখন একটা মজার জিনিস আমি আপনাকে বলি, এটা আপনাদের জানা উচিত। এই যে এখানে যে চুরিগুলো হচ্ছে, এটা হয়তো বর্তমানে কিছুদিন যাবৎ আমি বিশেষ করে লক্ষ্য করছি যে আমাদের পেট্রো বাংলার চেয়ারম্যান সাহেব এবং তিতাস গ্যাসের এমডি সাহেব এই ব্যাপারে তারা খুবই আগ্রহী যে এই ধরনের চুরিগুলো বন্ধ করার জন্য। কিন্তু দেখেন এরকম ভাবে দরজা বন্ধ করে আপনি সাংবাদিক গিয়ে যেখানে কাজ করতে পারে না সেখানে এই প্রতিনিধি গিয়ে কিভাবে করবে এই লাইনগুলা। এবং এখানে আমার মনে হয় শত শত হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে। এগুলার কোনো রকমের কোনো কিছু ধরার কোনো কায়দা ছিল না বা নাই। এগুলার সঙ্গে কারা জড়িত এগুলা বাইর করাও কিন্তু অনেক কঠিন হবে। তবে এখন যেভাবে ধরা হচ্ছে, এইভাবে যদি কঠিন ভাবে ধরা হয় এবং যারা বর্তমানে এই দায়িত্বে আছেন তারা কিন্তু সত্যিকারের সিনসিয়ারলি তারা এগুলা বের করতে চান এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন যেন আমরা যদি আমাদের এই ধরনের নিউজ আপনাদের টিভিতে দেখি বা পেপারে দেখি, এগুলো যেন ওনাদেরকে আমরা অবহিত করি। তবে এটা আপনি কিভাবে বন্ধ করবেন? এটা বন্ধ করার জন্য এলাকা ভিত্তিক যে গ্যাসের অফিসগুলো আছে তারা জড়িত। এখন যদি আপনি তাদেরকে কিভাবে, তারা তো কখনো আপনাকে বলবে না। এগুলা কিন্তু কোনো অবস্থায় গ্যাসের অফিসের লোক ছাড়া কেউ এই লাইন দিতে পারে না। এটা কারো ক্ষমতা নাই যে বাইরের কোনো একটা লোক গিয়ে আপনি লাইনটা দিয়ে আসবেন। এখানে তিতাস গ্যাসের যে মেন লাইন থেকে লাইনটা গিয়েছে ওইখানে তিতাস গ্যাসের লোক কিন্তু জড়িত আছে, যারা এই লাইনের কাজ করে বা এলাকার যে ভিত্তিক যারা ডিস্ট্রিবিউশন করে, যারা বিল করে, তারা সবই জানে। তো এখন এরকম কতগুলো পেয়েছে আমি জানি না, যদি আমাদের বিস্তারিত তথ্য দেন আমি খুব খুশি হব। এখন দেখেন এই যে কতগুলা গ্যাস এখানে যাচ্ছে, আমরা একটা যেটা বলতে চেয়েছিলাম আসল কথা, এখানে যে গ্যাসটা ধরেন মিসইউজ হচ্ছে বা চুরি হচ্ছে, এটার কিন্তু টাকা আবার তিতাস গ্যাস কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে নিচ্ছে। কারণ হচ্ছে যে তিতাস গ্যাস পেট্রো বাংলা থেকে তিতাস গ্যাসকে যে পরিমাণ গ্যাস দেওয়া হচ্ছে, মনে করেন আপনার 1000 কিউবিক মিটার গ্যাস দিয়েছে, সেখানে যদি বিল চুরি করে যদি বিল দেয় 500, তখন কিন্তু পেট্রো বাংলা বলবে যে না আমার তো গ্যাস দিচ্ছি তোমাকে 1000, সেখানে 900 হবে, 500 হলো কেন? তারা কি করে ওই এলাকার যে অফিসগুলো আছে তারা করবে কি, আপনি যারা ভালো লোক যারা বিল দিচ্ছে তাদের দিলে তারা একটা অ্যাডজাস্টমেন্ট পালস মিসিং বলে ওইখান থেকে টাকাগুলো নিয়ে নিবে। যেমন মনে করেন আমার ফ্যাক্টরি, কিন্তু জনাব খুরশেদ আলম, আমরা বুঝতে পারছি যে এই ধরনের অনিয়মগুলো হচ্ছে, কিন্তু সেটি আপনি বলছিলেন যে তিতাসের চেয়ারম্যান বা ওনারা এমডি ওনারা মানে আগ্রহী এই জায়গাগুলো বন্ধ করার, কিন্তু ওনাদেরই কর্মচারীদের যোগসাজশে এই কাজগুলো হচ্ছে, অবৈধ লাইনগুলো হচ্ছে, শত শত হাজার হাজার লাইন দেওয়া হচ্ছে। এত বছরেও এই বিষয়গুলো কেন তারা ব্যবস্থা নিতে পারছেন না? মানে এখানে আসলে বাধাটা কোথায়? নাকি আসলে একেবারে উপর মহল পর্যন্ত কি এই
যে এখানে তো একটি আর্থিক লেনদেন হচ্ছে বড় ধরনের, সেই আর্থিক লেনদেনগুলো কি আসলে কোন পর্যায় পর্যন্ত যাচ্ছে, এই ধরনের কোনো কিছু জানার কি সুযোগ আছে কিনা, বা এইখানে আসলে কেন ওনারা এই জায়গাটাতে কঠোরভাবে দমন করছেন না? না, ব্যাপারটা হলো কি, এটা অনেক দিনের। আপনি জানেন এটা কিন্তু আমাদের পেট্রোবাংলার চেয়ারম্যান সাহেব নতুন আসছেন এবং এমডি সাহেব নতুন আসছেন এবং জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেব, এটা ওনারা কিন্তু এই সরকার, নতুন সরকারের সময় এখানে। কিন্তু নতুন সরকার আসার পরে কি কোনো ব্যবস্থা আমরা দেখেছি এখন পর্যন্ত? না, আমি দেখতে পাচ্ছি তাদের আগ্রহ আছে, কিন্তু এই যে সিন্ডিকেটটা এত বড় যে আপনি মনে করেন যে 10% বা 5% লোক ভালো আছে আর নিচে সবার সঙ্গে লিঙ্ক আছে। তো এখন আপনি যেটা বলতেছেন যে এটা সময় লাগবে, যার জন্য আমি কিন্তু কয়েকবার আপনার এখানে বলেছিলাম যে এই খাতটা 2 বছরের জন্য সেনাবাহিনীর হাতে দিয়ে দেন। আপনি মনে আছে কিনা? জি জি। কেন বলেছিলাম? যে এটা হলো যে সিন্ডিকেট এত শক্তিশালী যে আপনি দেখবেন একজনের সঙ্গে আরেকজন জড়িত। টিচার গেছে যেসব অফিসগুলো আছে বিভিন্ন জায়গায়, একটা প্রত্যেকটা জায়গায় থাকে, মনে করেন আশুলিয়া আছে, সাভার আছে, নারায়ণগঞ্জ আছে, প্রত্যেকটা জায়গার লোক ওখানে জড়িত কম বেশি। এখন হেড অফিস থেকে ওনারা এগুলা মনিটরিং করে বের করা এটা কষ্ট হবে, তবে এখন তাদের আগ্রহ দেখা গেছে। জি অবশ্যই, আমরা আগ্রহ দেখা গেলে নিশ্চয়ই সেটি আমাদের জন্য ভালো খবর। আমরা আশা করছি যে তাদের এই আগ্রহটিতে তারা মাঠ পর্যায়ে এই ব্যবস্থাগুলো নেবেন এবং বাংলাদেশের যে গ্যাসের যে সংকট, এই সংকট এভাবে আসলে অপচয় কারণে গ্যাস সংকট হোক, এটা আমরা কেউই চাই না। এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি। জনাব খুরশিদ আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা মিনিট। দর্শক, আমরা আলোচনা করছিলাম গ্যাস চুরির মহোৎসব নিয়ে। আসলে আমাদের সাথে যুক্ত ছিলেন জনাব খুরশিদ আলম, বিটিএম এর পরিচালক। চলে যাচ্ছি শেয়ার বাজারের খবরে। দর্শক, বিরতির আগে কারিগরি ত্রুটির কারণে আমরা শেয়ার বাজারের খবর জানাতে পারছিলাম না। এবারে আমরা যেতে চাই শেয়ার বাজারের আপডেট জানবো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। ইতিবাচক ধারায় লেনদেন চলছে। আসলে গত কয়েক মাসের ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ডিএসসি ইন্ডেক্স 3.5 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5635 পয়েন্টে। ডিএসসি সরিয়ে ইন্ডেক্স 2 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1235। ডিএস30-র অবস্থান 2192। তবে কিছুটা কমেছে, 3.5 পয়েন্টের মতো কমেছে। এখন পর্যন্ত প্রায় 1000 কোটি টাকা লেনদেন হয়েছে, 969 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 223টির, কমেছে 96টির এবং অপরিবর্তিত আছে 72টি কোম্পানির শেয়ারের দর। জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মার্কিন ডলার 122 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 135 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 156, বিক্রয় 164। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15.5 টাকায়, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 31 টাকায় কিনে 32 টাকা 20 পয়সায় বিক্রি হচ্ছে। ভারতীয় রুপি কেনা হচ্ছে 138 টাকায়, বিক্রয় 145। মুদ্রার পর আমরা স্বর্ণের দরদাম জানবো। 1,75,778 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ। 21 ক্যারেটের দাম পড়ছে 1,67,000 টাকার বেশি। 18 ক্যারেট 1,43,829 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,19,000 টাকার কিছু বেশি দামে। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা 2,811 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি। 21 ক্যারেট 2,683 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়ছে 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। টাকা দিলেই মিলছে অনুমতিপত্র। সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র বিএলসি নবায়নে নির্ধারিত রাজস্ব ফির 40 গুণ বেশি অর্থ আদায় করছে বন বিভাগ আর সিন্ডিকেট মিলে। অনিয়ম আর ঘুষে দিশেহারা বনজীবীরা, এমনকি কর্মকর্তাদের বদলি বাণিজ্য এখন সবারই জানা, যার প্রভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বদলিকৃত বন কর্মকর্তারাও। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায়সার আশ্বাস বন সংরক্ষকের। রফিক আলীর ক্যামেরায় সুন্দরবন নিয়ে মাকসুদ রহমানের 5 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 4র্থ পর্ব।
গেজেট অনুযায়ী সুন্দরবনে জেলে বাউলিদের প্রবেশের বিএলসি নবায়নে প্রতি 10 কুইন্টালকে 1 ইউনিট ধরে 10 টাকা রাজস্ব আদায় করার কথা। সেই হিসেবে প্রতি 25 মণ ধারণ ক্ষমতার একটি নৌকার জন্য দিতে হবে 15 টাকা। বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা নৌকা প্রতি আদায় করছেন 600 থেকে 1200 টাকা। প্রায় 40 গুণ বেশি টাকা দিয়ে বিএলসি নবায়ন করলেও ভয়ে মুখ খুলতে চান না জেলেরা। আপনাদের কত লাগছে 8টা নৌকায়? আমার 4000 টাকা দিয়েছিলাম একটা। শুনেছি যে ওই 1000 টাকা 1200 টাকা পর্যন্ত নাকি লাগে। আসলে অন্য স্টেশনে হয়, আমাদের স্টেশনে এসে আপনার মানে গাড়ি ঢোকে তো রাস্তাঘাট ভাবছে, এজন্য আমাদের এখানে একটু কম নেয় সবসময়। চলতি বছরে পশ্চিম সুন্দরবনে বিএলসি নবায়ন হয়েছে 5873টি। এতে ঘুষ আদায় হচ্ছে কোটি টাকা। যেখানে ফি মাত্র 10 টাকা 16 টাকা, সেখানে 700, 1000, 1200 টাকা পর্যন্ত দিয়েছে। তার মানে এই যে বিপুল অঙ্কের একটা অর্থ বাণিজ্য, যদি আপনি হিসাব করেন এটা কোটি টাকা ছাড়িয়েছে। জনগণের পক্ষে দেখভালের জন্য ফরেস্ট বিভাগ তাদের আরও বেশি রেসপন্সিভ হইতে হবে এবং তাদের এই বিদ্যমান বাস্তবতাকে মাথায় নিয়ে তাদের নতুন করে মেকানিজম সাজাতে হবে। অভিযোগ পেলে ব্যবস্থা না হবে এমন সরল জবাব পশ্চিম বন বিভাগের এই কর্মকর্তার। স্বীকার করলেন বিএলসি নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও। যখনই বিএলসি নবায়নে এরকম কোনো অনিয়ম কেউ যদি আমাকে বলে, আমি সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি কতদূর বদলি করব? সুন্দরবন পূর্ব পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব তার ভিতরে কিন্তু কিছু কিছু এমনও হতে হয় যে সুন্দরবন থেকেই তাকে উঠিয়ে নেওয়ার কখনো সময় হয়ে যায়। তো সেটি সেন্ট্রালি এটি আমরা আলাপ করে আমরা এই ধরনের ইয়েগুলো করছি। বিশেষজ্ঞরা বলছেন 5 আগস্টের ব্যাপক দুর্নীতি ও বদলিজনিত কারণে বন বিভাগের নিয়ন্ত্রণ নষ্ট হয়েছে। একটা বনকর্মী বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যেই ফিগার বা যেই কমান্ডিং ভয়েসটা থাকার কথা বা যে কন্ট্রোলিং পাওয়ারটা থাকার কথা, সেটা তো টোটালি থাকতেছে না। কারণ আপনি ঘুষের মাধ্যমে একজনকে বদলি করে ওইখানে আনতেছেন, তো স্বাভাবিকভাবে তার তো টার্গেট থাকবে যে সে কিভাবে তার ওই দেয়া টাকাগুলি তুলে নেবে। বন সংরক্ষণ ও বন বিভাগের ঘুষ বাণিজ্য বন্ধে সরকারের যথাযথ পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সুন্দরবনবাসী। মাকসুদুর রহমান, নিউজ 24, খুলনা। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। 6 লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের যুক্তি, এই সিদ্ধান্তে ছোট ছোট বিশ্ববিদ্যালয়গুলো লাভবান হবে। ভিসা বাতিল চীনের জন্য অপমানজনক হবে বলেও মনে করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের শঙ্কা, এতে ওয়াশিংটন বেইজিংয়ের সম্পর্ক দুর্বল হতে পারে। বিদেশি শিক্ষার্থীদের ভিসা নেওয়া নিয়ে কয়েক মাস ধরে কঠোর অবস্থানে ছিল ট্রাম্প প্রশাসন। এবার সেই অবস্থান থেকে সরে 6 লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, আগামী 2 বছর চীনা শিক্ষার্থীদের এসব ভিসা দেওয়া হবে। চীনের সঙ্গে বাণিজ্য আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে নানা যুক্তিও তুলে ধরেন ট্রাম্প। বলেন, ভিসা বাতিল করা চীনের জন্য অপমানজনক হবে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ছোট ছোট বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উপকার হবে বলে দাবি তার। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনা শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য অর্থ নিয়ে আসবেন। তাদের ভিসা বন্ধ করলে বেইজিং ওয়াশিংটনের সম্পর্ক দুর্বল হতে পারে বলেও শঙ্কা তার। তবে মার্কিন প্রেসিডেন্টের এই যুক্তি মানতে নারাজ খোদ তার দল রিপাবলিকান পার্টির সমর্থকরা। তারা বলেন, সরকারের এই সিদ্ধান্ত ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতির সঙ্গে সাংঘর্ষিক। গেল মে মাসে চীনের শিক্ষার্থীদের ভিসা দেয়া বাতিল হবে বলে সতর্ক করেছিল হোয়াইট হাউস, বিশেষ করে যাদের চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ রয়েছে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।